আমাদের আজকের বিষয় কবি সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতা। সমর সেন 40-এর দশকের কবি। তিনি বাংলা কাব্য সাহিত্যে নাগরিক কবি রূপে পরিচিত। তার কবিতার মধ্য দিয়ে ক্ষয়িষ্ণু মধ্যবিত্ত জীবনের নাগরিক যে অভিজ্ঞতা তা উঠে এসেছে। তার চোখে তিনি যেভাবে নগরকে দেখেছেন, সেই নগরের দিনগুলি বিবর্ণ, আলকাত্রার মতো যেন নগরের রাত্রি অতিবাহিত হয়। গলানো পিচের গন্ধ, পাথরের ওপর স্টিম রোলারের ঘর্ষণের শব্দ, সব কিছু মিলে নাগরিক সভ্যতার বিরস জীবনের দুঃস্বপ্ন মূর্ত হয়ে ওঠে। আসলে সমর সেন নগরের এইসব চিত্রকল্প নির্মাণের মধ্য দিয়ে আমাদের ধনতান্ত্রিক সভ্যতার, আধুনিক যে ব্যভিচারী মুমূর্ষু সভ্যতার, তার প্রতি তার মনের তীব্র ঘৃণা প্রকাশ করেছেন। তিনি নাগরিক জীবনের ক্লান্তি, আধুনিক সভ্যতার বিকৃতি, তার থেকে তিনি মুক্তির পথ খুঁজেছেন। 40-এর দশকের মাঝামাঝি সময় থেকে সমর সেন আমাদের বাংলা কাব্য জগতে আবির্ভূত হন। সে সময় বাংলা কাব্যক্ষেত্রে বিরাজ করছেন জীবনানন্দ, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ, বিষ্ণু দে। সমর সেন তার কবিতার হাতে করি বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকা থেকে তার অন্যতম কাব্যগ্রন্থ গ্রহণ, নানা কথা, খোলা চিঠি, 3 পুরুষ। সমর সেনের কাব্য চেতনায় একদিকে আমরা দেখেছি তিনি মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে সমাজের তীক্ষ্ণ বিশ্লেষণ করেছেন। সমাজের সর্বত্র তিনি দেখতে পেয়েছেন সেই মধ্যবিত্ত নাগরিকের আত্মার বিকৃত বিলাস। এই আমাদের সভ্যতার, নাগরিক সভ্যতার, ধনতান্ত্রিক সভ্যতার যে ফাঁপা নির্জীবতা, তাকে তিনি তার কবিতার মধ্য দিয়ে নগ্ন করেছেন। পাশাপাশি তিনি কৃষক, শ্রমিক, তাদের উত্থানের আভাস ইঙ্গিত দেখিয়েছেন। এক জায়গায় তিনি লিখছেন, অপরের শস্যলোভী পরজীবী পঙ্গপাল, পিষ্ট হবে হাতুড়িতে, ছিন্ন হবে কাস্তেতে। এই প্রগতিশীল দর্শনের কথা তার কবিতায় রয়েছে। আবার তার কবিতার মধ্যে কিন্তু দ্বিধা রয়েছে, হতাশা ব্যক্ত হয়েছে তার কবিতার মধ্য দিয়ে। তার কবিতার প্রথম দিকে আমরা যেমন দেখেছি তার রোমান্টিকতার অবলম্বন, যেখানে আমরা দেখেছি সেই সকল কবিতার অবলম্বন তার প্রেম, প্রকৃতি, নিসর্গরূপের সৌন্দর্য, হৃদয়ের সঙ্গে যার অতি সংযোগ ঘনিষ্ঠ। আবার তার কবিতায় রয়েছে ওই নাগরিক মানুষের বিরহ বিষাদ। অর্থাৎ একদিকে তিনি যেমন রোম্যান্টিক বিরোধী, তীক্ষ্ণ সমাজ সমালোচক, আবার পাশাপাশি সুপ্ত রোম্যান্টিক সৌন্দর্যের জন্য তার মন হাহাকারে ভরে উঠেছে। যুগের যন্ত্রণায়ও তিনি অস্থির হয়েছেন, তবে তিনি বিশ্বাস করতেন জটিল অন্ধকার একদিন
জীর্ণ হবে, চূর্ণ হবে, ভস্ম হবে। আকাশগঙ্গা আবার পৃথিবীতে নামবে। তাই নৈরাশ্যের অন্ধকারে তিনি নিজেকে হারিয়ে ফেলেননি। তার অস্থির কবিচিত্ত তাই মাঝে মাঝে প্রকৃতির কাছে, ওই সাঁওতাল পরগনার শান্ত সৌন্দর্যের মধ্যে মুক্তি লাভ করতে চেয়েছে। এই আকাঙ্ক্ষা আমাদের রোম্যান্টিক কবি কিটসকে স্মরণ করায়। কিটস সেই নাগরিক জীবনে থেকে মুক্তি পেতে চেয়েছেন সেই প্রকৃতির সান্নিধ্য ঘেরা গ্রামের মাঠে গিয়ে সন্ধ্যার শিশিরের শব্দ শুনে, তার কমনীয় মোহনীয় দৃশ্য দেখে সমর সেনও এই নগর ছেড়ে চলে যেতে চেয়েছেন সেই প্রকৃতির শান্ত নিবিড়তায়। আমরা এর আগে শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতা পড়েছি। সেখানেও আমরা দেখেছিলাম প্রকৃতি বিচ্ছিন্ন এক নিঃসঙ্গ আধুনিক কবি আত্মার হাহাকার। সেখানেও আমরা দেখেছিলাম সেই নাগরিক জীবন থেকে অরণ্যের স্থৈর্যে, প্রশান্ত নিবিড়তায় হারিয়ে যেতে চেয়েছেন, হৃদয়ের বাগানে বসাতে চেয়েছেন সবুজ গাছ। ভোগের কামনা বাসনার ব্যাপ্ত আয়োজন থেকে সেই গাছ তাকে দিতে চেয়েছে মুক্তি, সেই হয়ে উঠেছে মরুদ্যান। হিংসা, দেশ, স্বার্থপরতা, পরশ্রী কাতরতার উপশম হয়ে উঠেছে সবুজ গাছ। আমাদের এই মহুয়ার দেশ কবিতায়ও নাগরিক কবি সমর সেন এই নাগরিক সভ্যতার হাত থেকে মুক্তি পেতে চেয়েছেন ওই প্রকৃতির শান্ত নিবিড়তায়, সাঁওতাল পরগনায়, মহুয়ার দেশে। কিন্তু সেখানে গেলে কি মুক্তি আছে? আধুনিকতার দানব, আধুনিকতার সর্বগ্রাসী লোভ সেই সবুজকে কি আজও অমলিন রেখেছে? সেই আদিবাসী সরল মানুষগুলো তারা কি আজও কি এই আধুনিকতার হাত থেকে মুক্ত? সমর সেনের কবিতা ওই আমি দেখি কবিতার চেয়ে এখানেই স্বতন্ত্র হয়ে ওঠে। তার কারণ মহুয়ার দেশ, যেখানে আমাদের কাঙ্ক্ষিত মুক্তি, যেখানে কিটসের নাগরিক ফিরে যেতে চেয়েছেন, যেখানে চার্লি চ্যাপলিনের সেই মডার্ন টাইমসের নায়ক তার নায়িকার হাত ধরে সেই দিকচক্র বালে বিলীন হয়ে যেতে চেয়েছেন, ফিরে আসতে চেয়েছেন নগর ছেড়ে অরণ্যের পথে, প্রশান্তির পথে। কিন্তু না, আধুনিকতার লোভ, আধুনিক মানুষ সেখানেও তাদের দখল কায়েমে তৎপর হয়ে উঠেছে। তার ফলে শেষ পর্যন্ত আধুনিক নাগরিক মানুষের হতাশা, বিষণ্ণতা, বিষাদ অবশিষ্ট থাকে এই কবিতার মধ্য দিয়ে। সমর সেন আসলে সেই ধনতান্ত্রিক সভ্যতার, এই পুঁজিবাদী সভ্যতার, এই সবুজ বিনাশী সভ্যতার মানুষের ভেতরের প্রশান্তি, তার ভেতরের সমস্ত মূল্যবোধ, তার ভেতরের শান্ত স্থৈর্যতা ধ্বংসের ছবি তুলে ধরেছেন মহুয়ার দেশ কবিতায়। মহুয়ার দেশ কবিতা সমর সেনের কয়েকটি কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত। আবার গ্রহণ ও অন্যান্য কবিতা সেই কাব্যগ্রন্থেও এই মহুয়ার দেশ
কবিতাটি সংকলিত হয়েছে। আমরা এই কবিতায় 3টে স্তবক দেখি। এই 3টে স্তবকের মধ্য দিয়ে কবির যে অনুভূতি এবং সেই অনুভূতির রূপান্তর, শেষ পর্যন্ত কবির যে সিদ্ধান্ত, এই নাগরিক সভ্যতার তার চোখে, তার অনুভবে আসলে কোন সংকেত ধ্বংসের অশুভ বার্তা বয়ে আনে তা প্রকাশ করেন। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় একে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। নাগরিক কবি যেন এই সন্ধ্যার ওই গোধূলি লগ্নের এক ছবি আমাদের সামনে হাজির করেন। অলস সূর্য, গোধূলি লগ্নের সূর্যকে অলস বলা হচ্ছে। সূর্য সারা দিনমান অক্লান্ত পরিশ্রমের শেষে যেন অলস দেহে অস্তে যাচ্ছে। আর নাগরিক কবি নগরের কোনো এক নিরিবিলি প্রান্তরে প্রত্যক্ষ করছে সেই সূর্যের, অস্তগামী সূর্যের অস্ত রাগের সৌন্দর্য। আসলে এই অলস সূর্য অস্ত যাচ্ছে, এই অস্ত আসলে আমাদের জীবনের প্রশান্তি, শুভবোধ সমস্ত কিছুরই হয়তো অস্তে চলে যাওয়া। ধনতান্ত্রিক সভ্যতা, নাগরিক সভ্যতা আমাদের জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছে। আমাদের শান্তি, আমাদের দুদণ্ডের শান্তি, আমাদের অবসর, আমাদের আকাশ পানে তাকিয়ে তার যে সৌন্দর্য অবলোকনের যে অবসর, তাও যেন কেড়ে নিয়েছে শুধুই গতি, শুধুই স্বার্থপরতা, হিংসা, কামনা, বাসনা, ভোগ, তার মরীচিকা, তার পেছনেই ছুটে চলা। সেখান থেকে মুক্তি চেয়েছেন নাগরিক কবি। অস্তরাগের সৌন্দর্য তিনি অনুভব করতে চেয়েছেন। এই সৌন্দর্য মাঝে মাঝে ধরা দেয়, মাঝে মাঝে ধরা দেয়, তার কারণ আমরা ছুটে চলেছি। নাগরিক সভ্যতায় আমাদের সময় কই, প্রকৃতির দিকে তাকানোর অবকাশ কই? আকাশকে দু চোখে দেখব, বাতাসকে বুক ভরে গ্রহণ করব, তার অবসর নেই। মাঝে মাঝে এই সৌন্দর্য আমাদের চোখে ধরা দেয়, অথবা আমরা এই সৌন্দর্যের জন্য আমরা আকুল হয়ে উঠি। আমরা প্রকৃতির মাঝে ফিরে যেতে চাই, এই নাগরিক জীবনের কুশ্রিতা থেকে, এই নাগরিক জীবনের গতিশীলতা থেকে, ছোটার হাত থেকে আমরা মুক্তি চাই। তখন আমাদের মন সুদূরের পিয়াসী হয়ে ওঠে, ধরা দেয় সেই সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য এঁকে দেয় গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। অস্তগামী সূর্য সন্ধ্যার জলে প্রতিফলিত হয়েছে, আর তখন সেই নাগরিক কবি সেই অস্তগামী সূর্যের সেই লাল আভা সন্ধ্যার জলে প্রতিফলিত হয়ে তা যেন সোনার মতো উজ্জ্বল বর্ণ ধারণ করেছে, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ নির্মাণ করেছে। এই আলো, এই মায়াবী আলো, এই মোহনীয় আলো, এই আলো তো কবি শহরের বুকে দেখতে পান না। কবি শহরের বুকে দেখতে পান নিয়নের চকচকে আলো, শুধুই আলোয় আলোকিত।
সেই আলো আসলে আমাদের চোখকে ধাঁধিয়ে দেয়, তার জৌলুসে আমাদের চোখ ঝলসে ওঠে। আর এদিকে অস্তরাগের মুহূর্তে, অস্তরাগের সেই সৌন্দর্যে আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। অস্তগামী সূর্যের সেই রক্তিম আভায় জল গাঢ় লাল হয়ে উঠছে। এই গাঢ় লাল হয়ে ওঠাকে কবি আগুন লাগা রূপে ব্যঞ্জিত করছেন। এই আগুন লাগছে আমাদের মনে, আমাদের চেতনায়। আমরা এই সৌন্দর্যে অভিভূত হচ্ছি। আসলে এই আগুন লাগা আসলে আমাদের জীবনের চেতনায় আগুন লাগছে। অর্থাৎ কোন চেতনা? আমাদের সেই নাগরিক চেতনায়, আমাদের মধ্যবিত্ত সে বিকৃত বিলাস চেতনায় আগুন লাগছে এবং বলছে যে আমাদের জীবন আসলে শূন্য, আমাদের জীবন আসলে ব্যর্থ। আমরা যে ছুটে চলেছি যার পেছনে, তা আসলে মূলত ব্যর্থতা, মূলত শূন্যতা। অন্ধকারে ধূসর ফেনা, এই অন্ধকার আসলে আমাদের জীবনের অন্ধকার, আমাদের সভ্যতার অন্ধকার, যেখানে একজনকে ছাপিয়ে আর একজন উপরে উঠতে চায়। ভাইয়ের বুকে ছুরিকাঘাত করে তাকে রক্তাক্ত করে কেউ প্রতিষ্ঠা পেতে চায়। আমাদের যে ক্ষমতা, লোভ, যশ, প্রতিপত্তি, অর্থ, তা ফেনার মতোই ক্ষণস্থায়ী, বুদ্বুদ। পরক্ষণেই তা মিলিয়ে যায়, সেখানে আগুন ধরায় আর আমাদের ব্যর্থতাকে প্রকট করে, আমাদের শূন্যতাকে আমাদের সামনে তুলে ধরে। সেই উজ্জ্বল স্তব্ধতায় আমরা সেই অস্তরাগের সৌন্দর্যে, সেই প্রকৃতির সেই সূর্যের বিদায় লগ্নে যখন আমরা স্তব্ধ, অর্থাৎ স্তব্ধ হয়ে আমরা নিজেদের জীবনের দিকে তাকাই, নিজেদের চলাচলকে বিচার করি, আমাদের প্রাপ্তিকে বিচার করি। এই নাগরিক জীবনে আমরা আসলে কি পেলাম? অর্থের পেছনে ছুটে চলে, কামনা বাসনার পেছনে ছুটে চলে আসলে আমরা কি লাভ করলাম? সেই উজ্জ্বল স্তব্ধতা, অস্তগামী সূর্যের সেই রক্তিম আভায় আকাশ যখন উজ্জ্বল হয়ে উঠেছে, তখন আসলে প্রকৃতির সেই সৌন্দর্য, তার সেই স্তব্ধ মুখর মুহূর্ত, যাকে কবি বলছেন উজ্জ্বল স্তব্ধতায় আসলে নিজের দিকে আমরা তাকাই। নাগরিক কবি আসলে নিজের জীবনের পর্যালোচনা করেছেন। সেখানে কি দেখেছেন? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। আসলে আমাদের এই নাগরিক জীবনের কুশ্রী, নাগরিক জীবনের দূষণ, চারিদিকেই শুধু ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, শুধুই কলকারখানা, পুঁজিবাদী সভ্যতার সেই ফসল, সেই প্রযুক্তি জ্ঞানের অগ্রগতি, কলকারখানার প্রাচুর্য, নাগরিক সভ্যতার অন্ধকার। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসে শীতের দুঃস্বপ্নের মতোই ঘুরে ফিরে আসে, জাপটে ধরে, আমাদের বন্দি করে রাখে। প্রেম, প্রকৃতি, মানুষ সব কিছু লোপাট হয়েছে এই নাগরিক সভ্যতায়। দুঃস্বপ্নে পরিণত হয়েছে এই নাগরিক সভ্যতা। তাই সেখান থেকে নাগরিক মানুষ মুক্তি চেয়েছে, কবি মুক্তি চেয়েছেন। তিনি ভেবেছেন সেই অরণ্যে, লহ এ নগর দাও ফিরে সে অরণ্য, সে অরণ্যেই হয়তো মুক্তি, সবুজের মাঝেই হয়তো মুক্তি।
অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। তিনি ফিরে যেতে চেয়েছেন সেই মেঘমদির মহুয়ার দেশে। সর্বব্যাপ্ত, সর্বগ্রাসী দূষণের ভয়াবহতা, নাগরিক জীবনের যান্ত্রিকতা অসহ্য। এই ধুমায়িত পরিবেশ থেকে কবি মুক্তি চান। মুক্তি চান বলেই তিনি সাঁওতাল পরগনার সেই মহুয়ার দেশে চলে যেতে চান। সেখানে তার ক্লান্ত শরীর তৃপ্ত হবে মহুয়ার গন্ধে, তার দেহ মন মাদলের তালে তালে নেচে উঠবে। ওই মেঘমদির মহুয়ার দেশ শহরের এই প্রাখর্য থেকে, কাঠিন্য থেকে, প্যাচপ্যাচে ভ্যাবসা গরম থেকে, ঝুলোঝুলির জীবন থেকে তিনি চলে যেতে চেয়েছেন মেঘ শীতল মহুয়ার দেশে, যেখানে রয়েছে শান্ত শীতলতা, সুশীতল আশ্রয়, প্রকৃতির সুশীতল আশ্রয়, যেখানে পথের দুধারে রয়েছে দীর্ঘ দেবদারু গাছ, যারা এক রহস্যময় পরিবেশ তৈরি করে, এক আরণ্যক জটিলতা তৈরি করে। সেই অরণ্যের রহস্যে তিনি হারিয়ে যেতে চেয়েছেন, প্রকৃতির রহস্যকে তিনি উপভোগ করতে চেয়েছেন। আরণ্যক বিস্তৃতিতে, সেই দীর্ঘ ছায়াময় বিস্তৃতিকে তিনি বরণ করতে চেয়েছেন। নাগরিক জীবনের ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস যা তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, থেকে তিনি মুক্তি পেতে চেয়েছেন ওই প্রকৃতির মাঝে, ওই গাছগাছালির পাখপাখালির মাঝে। যেভাবে জীবনানন্দ, যেভাবে শক্তি চট্টোপাধ্যায়, তারাও মুক্তি চেয়েছেন, তারাও ফিরে আসতে চেয়েছেন ওই সবুজের মাঝে আরোগ্যের জন্য। হিংসা, দেশ, স্বার্থপরতা, পরশ্রী কাতরতা থেকে উপশমের জন্য সমস্যান তিনিও ওই নগর জীবন থেকে মুক্তির জন্য চলে যেতে চেয়েছেন সেই মেঘমদির মহুয়ার দেশে, সেই শান্ত শীতলতায়, সেই অরণ্যের বিস্তৃত গভীরতায়। আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। নাগরিক মানুষ নির্জন, নিঃসঙ্গ। নগরে প্রতিদিন উপচে পড়ে মানুষ, গা ঘেঁষাঘেঁষি করে থাকে মানুষ, ছুটে চলেছে মানুষ। এত মানুষ, এত প্রবল জনবিস্ফোরণ, তবু যেন একে অপরের চেয়ে পৃথক। পাশাপাশি থাকে ঘেঁষাঘেঁষি করে, তবু তারা একে অপরের হৃদয়ে পৌঁছতে পারে না। প্রত্যেকে যেন পাহাড়ের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকে, তাদের দূরত্ব অনতিক্রম্য। তারা পাশাপাশি থাকে কিন্তু কাছাকাছি থাকে না। এক মানুষ আর এক মানুষের হৃদয়ে প্রবেশ করতে পারে না। নাগরিক মানুষ নিঃসঙ্গ। রাত্রি তাদের নির্জন। এই নির্জনতা, এই নিঃসঙ্গতা থেকে মুক্তি চায়। তারা শুনতে পায় দূরে সমুদ্রের দীর্ঘশ্বাস। আসলে এই সমুদ্র আসলে মুক্তির বার্তা বয়ে আনে। সমুদ্রের গর্জন শুনতে পায় তারা, ডাকে নাগরিক মানুষকে ওই প্রকৃতির মাঝে, অসীমের মাঝে। এই নাগরিক গতানুগতিক বৃত্ত থেকে বেরিয়ে আসার আহ্বান জানায়। সমুদ্রের গর্জন আসলে আমাদের যে হতাশার দীর্ঘশ্বাস,
তাকে আরও বাড়িয়ে তোলে। ওই সাঁওতাল পরগনার ওই মেঘমদির মহুয়ার দেশ, তারা আমাদের আহ্বান জানায়, নাগরিক মানুষকে আহ্বান জানায়, ওখানেই আমাদের মুক্তি। আমরাও তখন ফিরে যেতে চাই, ফিরতে চাই সেই আমাদের জনম দুঃখিনীর ঘরে, অর্থাৎ আমাদের প্রকৃতির মাঝে, প্রকৃতির সুশীতল শান্ত ছায়ায়। তাই কবি বলছেন, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। ক্লান্ত, শ্রান্ত আমরা নাগরিক মানুষ, আমরা ছুটে চলেছি অর্থের পেছনে, সম্মান প্রতিপত্তির পেছনে ছুটে চলেছি। যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাই না। অর্থাৎ ছুটে চললেও আমরা আমাদের কাঙ্ক্ষিত শান্তি খুঁজে পাই না। ঐশ্বর্য পাই, শান্তি পাই না। তাই এই নাগরিক কুশ্রিতা থেকে, এই স্বার্থপরতা হানাহানির জগৎ থেকে মুক্তি চেয়েছেন কবি। নাগরিক মানুষ মুক্তি চায়। তখন আমাদের একমাত্র প্রার্থনা হয়ে দাঁড়ায়, আমাদের ক্লান্তির ওপর ঝরে পড়ুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। মহুয়া ফুল, তার বুনগন্ধ, তার মাদকতা আমাদের নাগরিক ক্লেদকে দূর করবে, আমাদের স্বার্থপরতাকে দূর করবে, আমাদের ছুটে চলা, আমাদের ক্লান্তিকে দূর করবে। মহুয়া, বুনো মহুয়ার মাদকতায় আমরা মাতাল হয়ে উঠব। আমরা জীবনকে আকণ্ঠ পান করতে চাইব। আমরা প্রকৃতির মাঝে মিশে যেতে চাইব, লুটোপুটি খেতে চাইব। সেই মহুয়ার গন্ধ নামুক, আমার ভেতর থেকে সমস্ত মলিনতা দূর করুক, আমাকে পবিত্র করে তুলুক, আমার দুদণ্ড শান্তির খোঁজ দেবে মহুয়া, আমার সাঁওতাল পরগনা, আমার সবুজ ঘেরা প্রান্তর। এরপরে আমরা তো মহুয়ার দেশে যাত্রা করব। সেখানে তো আমরা জানি ওই প্রকৃতির মাঝেই বুঝি আমাদের মুক্তি, কিন্তু না, এখানেই সমর সেন অনন্য। তার কারণ সেই প্রকৃতির সবুজ ঘেরা প্রান্তর, সেই নিষ্কলুষ পবিত্র প্রান্তর, সেখানেও কিন্তু সে আধুনিক দানব তার সর্বগ্রাসী লোভ নিয়ে হাজির। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। অথচ স্বপ্ন ভেঙে যাচ্ছে। মহুয়ার দেশের দেবদারুর দীর্ঘ সেই রহস্য, সেই মেঘমদির যে শীতলতা, তা ছাড়কার হয়ে যাচ্ছে। কারণ এখানেও সেই যন্ত্রের ধাতব চিৎকার, সেই শোষিত মেহনতি কয়লা খনি শ্রমিকদের বিধ্বস্ত ছবি। মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। জল জমি জঙ্গল, নদী পাহাড় অরণ্য, সমস্ত জায়গাতেই দখলের নেশায় মেতে উঠেছে নাগরিক মানুষ, ধনতান্ত্রিক সভ্যতার ওই শাসক শ্রেণী। তার ফলে প্রকৃতি, সেই নির্মল প্রকৃতি, সেখানেও সভ্যতার ক্লান্ত দুঃস্বপ্ন থাবা বসিয়েছে। শিশির ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। সেখানেও সেই শিশির ভেজা সবুজ সকাল, সেই সবুজ স্নিগ্ধ প্রান্তরে সেখানে মানুষগুলোকে দেখি
সেই মহুয়ার দেশের মানুষগুলোকে দেখি, সেই আদিবাসী মানুষগুলোকে দেখি, সেই প্রকৃতির ভূমিপুত্রদের দেখি যে তারাও ধুলো মাখা, কালি মাখা, ক্ষুধার্ত, অবসন্ন তাদের চেহারা, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। তাদের চোখও ঘুমহীন। নাগরিক কবি যেমন ঘুমহীন, নাগরিক মানুষ যেমন ঘুমহীন, আজকে সেই মহুয়ার দেশের সেই আদিবাসী সরল, নিপাট সরল মানুষগুলি, তারাও যেন আজকে ক্লান্ত। নাগরিক কবির মতো তারাও এক দুঃস্বপ্নের শরিক। তাদের জীবন থেকে স্বপ্ন কেড়ে নিয়েছে এই আধুনিক সভ্যতা, এই পুঁজিবাদী সভ্যতা। তাদের জল, জমি, জঙ্গল কেড়ে নিয়েছে, তাদের বিচরণের সে অবাধ ক্ষেত্র কেড়ে নিয়েছে, তাদের মুক্ত বায়ু, তাদের মহুয়া ফুলের সৌন্দর্য, তার বুনো মাদকতা, সব কিছুতে থাবা বসিয়েছে আধুনিক সভ্যতা। তখন কবি হতাশ, ধ্বস্ত হয়ে পড়েন। বিষাদগ্রস্ত কবি মন হাহাকারে ভরে ওঠে। কোথায় তিনি যাবেন? নাগরিক জীবনে ক্লান্ত হয়ে তিনি তো নিজেকে উজ্জীবিত করার জন্য, মুক্তির জন্য তিনি মহুয়ার দেশে চলে যেতে চেয়েছেন, যেখানে মেঘমদির পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। কবি ক্লান্ত শরীর যেন ভরে ওঠে মহুয়া ফুলে, তার চারপাশে সুরভিত হয়ে ওঠে মহুয়ার গন্ধে। তার প্রার্থনা তিনি করেছেন, তিনি ভেবেছেন ওই মহুয়ার দেশে তার মুক্তি। কিন্তু না, তার স্বপ্নের অপমৃত্যু ঘটেছে। নগর জীবনের যান্ত্রিকতার কলুষ পৌঁছেছে এই আরণ্যক জীবনেও। মহুয়া বনের ধারে কয়লার খনি, যান্ত্রিকতার পদশব্দ। সবুজ সরল মানুষগুলি আজ কয়লা খনির শ্রমিকে পরিণত হয়েছে। তারাও আজ অত্যাচারিত, আগামী দিনের দুঃস্বপ্নে তারাও আতঙ্কিত। তাহলে যে নিসর্গে, অর্থাৎ সেই সূর্যাস্ত, সেই সমুদ্র, সেই দেবদারু আর মহুয়ার ফুল, যেখানে কবি ভেবেছিলেন তার মুক্তি, কিন্তু না, সেখানেও কয়লার খনির শব্দ শুনেছেন, দেখেছেন কারখানার ধোঁয়া, ধূলিমলিন ক্লান্ত শ্রমিককে। তাই মহুয়ার দেশে, সেই স্বপ্ন মাদকতার দেশে পৌঁছে কবি ক্লান্তি, তার অবসন্নতা দূর তো হলোই না, বরং আরও বিষণ্ণ হলো। স্বপ্নের দেশে কবির স্বপ্নভঙ্গ হলো, মোহভঙ্গ ঘটল। কবি বেদনার্ত হৃদয় দেখলেন যে নগর জীবনের যান্ত্রিকতা গ্রামকেও গ্রাস করেছে। বিষাদগ্রস্ত কবি মন তাই যন্ত্রণাকে বুকে করে পুনরায় প্রত্যাবর্তন করেন আপন নাগরিক সম্ভুবৃত্তে, অর্থাৎ তার সেই চিলেকোঠায়, তার সেই নাগরিক কুঠুরিতে। ওই ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস, সেটাই তার ভবিতব্য, সেখান থেকে তার মুক্তি নেই। এই কবিতায় সেই নাগরিক আত্মার হাহাকার ধ্বনিত হয়। আমরা নাগরিক মানুষ, আজও তা অনুভব করি আমাদের মর্মে মর্মে।